হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের কাছে WBTA টেস্ট পেপারের জিওগ্রাফির যে 318 নম্বর পেজ রয়েছে তার সমাধান করব। WBTA টেস্ট পেপারের পেজ নাম্বার 318 জিওগ্রাফির বিভাগ ক-তে যে প্রশ্নগুলি রয়েছে দেখো। 1 নম্বর, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর কোশ্চেন আছে, ভূমির সমউচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো অবরোহণ, আরোহণ, ক্ষয়ীভবন, পর্যায়ন। ভূমির সমউচ্চতার সাধারণ তল গঠনের প্রক্রিয়াটি হলো পর্যায়ন। 2 নম্বর প্রশ্ন, লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, দ্রবণ ক্ষয়। অ্যান্সার হবে দ্রবণ ক্ষয়। হেটেরোস্ফিয়ার 3 নম্বর প্রশ্ন, হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, হিলিয়াম স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, আণবিক নাইট্রোজেন স্তর। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। সবার প্রথম আণবিক নাইট্রোজেন স্তর, তারপর পারমাণবিক অক্সিজেন স্তর, তারপর হিলিয়াম স্তর এবং সর্বোচ্চ স্তরে অবস্থান করছে হাইড্রোজেন স্তর। পরের প্রশ্ন, এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, ভারত মহাসাগরে, সুমেরু মহাসাগরে। এল নিনোর প্রভাব লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরে। পরের প্রশ্ন, ফ্রান্সের রোন নদীর উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ুকে কি বলা হয়? চিনুক, সিরক্কো, মিস্ট্রাল, বোরা। বলা হয় মিস্ট্রাল। পরের প্রশ্ন, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে কি বলে? পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলা হয় অ্যাপোজি। আর দূরত্ব কম হলে তাকে বলা হয় পেরিজি। পরের প্রশ্ন, মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় আমাশয়, হাঁপানি, ফুসফুস ক্যান্সার, দৃষ্টিহীনতা। অ্যান্সার হবে আমাশয়। পরের প্রশ্ন, ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা, ভূপ্রকৃতি, ধর্ম, খাদ্যের সাদৃশ্য। হবে ভাষা। পরের প্রশ্ন, উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তা হলো কালবৈশাখী, আঁধি, পশ্চিমী ঝঞ্ঝা, লু। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলা হয় ধুলোঝড়, আঁধি নামে পরিচিত। পরের প্রশ্ন, ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ, ঝুম চাষ, ফালি চাষ, পশুচারণ। মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতি হলো ফালি চাষ। পরের প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় ভারতের যে অঞ্চলে তা হলো গাঙ্গেয় সমভূমি, পশ্চিমঘাট পর্বত, সুন্দরবন, থর মরুভূমি। অ্যান্সার হবে পশ্চিমঘাট পর্বত। পরের প্রশ্ন, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় যে শহরকে তা হলো কোয়েম্বাটুর, কানপুর, আহমেদাবাদ, চেন্নাইকে। অ্যান্সার হবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, কোয়েম্বাটুর। পরের প্রশ্ন, বর্তমানে ভারতে অত্যাধুনিক রেল পরিষেবার নাম হলো রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস, বন্দে ভারত, দুরন্ত এক্সপ্রেস। অ্যান্সার হবে বন্দে ভারত। পরের প্রশ্ন, মিলিয়ন সিটে ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্রের স্কেল সেটা হলো 1:10 লাখ। বিভাগ খ, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, কিন্তু আমরা এখানে সবগুলো করে নেব। প্রথম প্রশ্ন, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়। মন্থকূপ সৃষ্টি হয় না, সুতরাং এটা অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে প্রপাতকূপ সৃষ্টি হয়। প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। পরের প্রশ্ন, পরে দেখো, বায়ুর চাপ 14 ব্যারোমিটারে মাপা হয়। এটা হবে শুদ্ধ।
3 নাম্বার, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা হবে অশুদ্ধ, গ্রীষ্মকাল থাকে শুষ্ক। এরপর ব্যাঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে প্রবাহিত হয়, ব্যাঙ্গুয়েলা স্রোত ভারত মহাসাগরে নয়, এটা হচ্ছে অশুদ্ধ, আটলান্টিক মহাসাগরে হয়। আটলান্টিক। ভারতীয় কৃষি জীবিকা সত্তাভিত্তিক কৃষি, শুদ্ধ। জেরোফাইট উদ্ভিদ মরু অঞ্চলে দেখা যায়, শুদ্ধ। এরপর ইঞ্চিসিটের বিস্তার 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি, এটা হবে অশুদ্ধ, 15 মিনিট ইন্টু 15 মিনিট। পরের দাগ নম্বরে দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও, আমরা সবগুলি করে নেব। প্রথম প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির মূল উৎস হলো সূর্য। আন্টার্কটিকার ড্যাশ পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ, ল্যাম্বার্ট। ল্যাম্বার্ট। এরপর চিনুক শব্দের অর্থ কি? তুষার খাদক বা তুষার ভক্ষক। এরপর ভরা কোটালের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য পরস্পর 180 ডিগ্রি কোণে অবস্থান করে, 180 ডিগ্রি কোণে অবস্থান করে। সেলুলোজ বর্জ্য ড্যাশ শিল্প থেকে নির্গত হয়, চিনি শিল্প থেকে নির্গত হয়। ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো গোদাবরী। ড্যাশ ভারতের সর্বাধিক জনবহুল শহর, মুম্বাই। এরপর 2.3 যে প্রশ্নগুলি রয়েছে, একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। দুটি শিফ বালিয়াড়ির মধ্যবর্তী অংশকে কি বলে? করিডর। নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায়? পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাত। মহাজোয়ার কোন তিথিতে হয়? অমাবস্যা। এরপর প্লাস্টিক কি জাতীয় বর্জ্য? জৈব অভঙ্গুর। ভারতের একটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। লাদাখ। এরপর লবণাম্ব উদ্ভিদের একটি বৈশিষ্ট্য, শ্বাসমূল ও ঠেসমূল দেখতে পাওয়া যায়। ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার কোথায় অবস্থিত? ভোপালে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? NH 44। এরপর স্তম্ভ মেলানো ভূপ্রকৃতি, বেঙ্গালুরু। হোগেনাকাল একটি জলপ্রপাত। স্বাভাবিক উদ্ভিদ, মৌসিনরাম, এটা মেঘালয়। মুম্বাই ভারতের প্রবেশদ্বার। আমাদের বিভাগ ক এবং বিভাগ খ সমস্ত প্রশ্নের উত্তর তৈরি হয়ে গেল। এরপর বিভাগ গ, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলি প্রত্যেকটা 2 মার্কসের। আমরা দেখে নেব প্রত্যেকটির অ্যান্সার। বার্কশুন্ড কি, হিমশৈল কি, পরপর আমরা সব আলোচনা করব। তাহলে বিভাগ গ, বিভাগ গ, বার্কশুন্ড কি? সমস্ত প্রশ্নের উত্তর সুন্দরভাবে গুছিয়ে লেখা আছে, তোমরা তাড়াতাড়ি এই উত্তরগুলো রেডি করে নাও। পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে চটপট এগুলো তৈরি করে নাও। বার্কশুন্ড কি?
ধারণা, পর্বতের গা এবং হিমবাহের মধ্যে সৃষ্ট উলম্ব ও গভীর ফাটলকে বার্কশ্রুন্ড বলে। ফরাসি ভাষায় একে রিমায়ে বলা হয়। তাহলে পর্বতের গা, এইটা হচ্ছে পর্বত গাত্র, পর্বতের গা, এবং এটা হচ্ছে হিমবাহ। এই পর্বতের গা এবং হিমবাহের মধ্যে এই যে দেখতে পাচ্ছ একটা উলম্ব দারণ বা ফাটল, এই ফাটলটাকে বলা হচ্ছে বার্কশ্রুন্ড। এর উৎপত্তি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ঢালটা, এখানে করির অবতল অংশের মধ্য দিয়ে নামার সময় নিম্নমুখী টানে চলমান যে হিমবাহ যে গলে প্রবাহিত হচ্ছে, চলমান হিমবাহের অংশ এবং মাথার দিকের পর্বত সংলগ্ন হিমবাহের স্থিতিশীল অংশের মধ্যে একটা ফাঁকের সৃষ্টি হচ্ছে বা একটা ফাটলের সৃষ্টি হচ্ছে, যা বার্কশ্রুন্ড নামে পরিচিত। বৈশিষ্ট্য, এগুলি সাধারণত সার্কের খাড়া মস্তক বা প্রাচীরের নিকট গড়ে ওঠে। হিমবাহের পৃষ্ঠদেশ থেকে তলদেশ পর্যন্ত বিস্তৃত থাকে। এই যে দেখতে পাচ্ছ পৃষ্ঠদেশ থেকে একেবারে তলদেশ পর্যন্ত এর বিস্তার, এবং গ্রীষ্মকালে বেশি দেখতে পাওয়া যায়, কারণ কি সেই সময় হিমবাহ গলে যায়। এদের গ্রীষ্মকালে বেশি দেখতে পাওয়া যায়, বছরের বাকি সময় পাতলা তুষারে ভরাট থাকে, 100 মিটারেরও বেশি গভীর হয়। তাহলে তোমাদের বিভাগ গতে যে 3-এর 1 নম্বর ছিল সেটা হচ্ছে বার্কশ্রুন্ড, এবং তার সাথে অথবাতে ছিল হিমশৈলের ধারণা। বার্কশ্রুন্ডের ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, 3টে পয়েন্ট আলোচনা হলো। হিমশৈল ধারণা, সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের যে স্তূপ, সেগুলোকে আমরা হিমশৈল বলবো। এই হিমশৈলের বেশিরভাগ অংশ থাকে জলের তলায়, অল্প অংশ জলের ওপরে ভাসমান অবস্থায় থাকে। যদি আমরা 10 ভাগ দেখি, সেই 10 ভাগের 9 ভাগ থাকে জলের তলায় এবং মাত্র 1 ভাগ জলের উপরে অবস্থান করে। তার ফলে কিন্তু বিপদের আশঙ্কাও খুব বেশি থাকে। দেখো, সমুদ্রে ভাসমান বিশালাকার বরফের যে স্তূপ, তাকে হিমশৈল বলা হচ্ছে। একটু আগেই বললাম বেশিরভাগ অংশটা জলের তলায়, সামান্য একটু অংশ দেখো জলের উপরিভাগে অবস্থান করছে। বৈশিষ্ট্য লিখতে গেলে দেখবো হিমশৈলগুলি 10 ভাগের 1 ভাগ জলের উপরে আছে। দেখো অল্প একটু অংশ জলের উপরে অবস্থান করছে, বাকি বেশিরভাগ অংশটা জলের তলায় রয়েছে। হিমশৈল ভাসতে ভাসতে উষ্ণ স্রোতের সম্মুখীন হলে সমুদ্রে মেঘ কুয়াশার সৃষ্টি হয়। গলে গেলে কি হবে? গলে গেলে নুড়ি, বালি, কাঁকড় সব কিন্তু ওই সমুদ্রে জমা হয়ে কিসের সৃষ্টি করবে? মগ্ন চড়ার সৃষ্টি করবে। হিমশৈলের আঘাতে কিন্তু জাহাজডুবি হয়েছিল, সেটা আমরা দেখব। 1912 সালে টাইটানিক জাহাজ এই হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। 2 নম্বরে ছিল বৈপরীত্য উষ্ণতা। আমরা জানি যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। যেমন দেখো, বায়ুমণ্ডলের নিচের স্তর ট্রপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে আমাদের উষ্ণতা হ্রাস পায়। কিন্তু কখনো কখনো কোনো স্থানে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তবে কখনো কখনো কোনো স্থানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। একে বৈপরীত্য উত্তাপ বলা হয়। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হবে? উষ্ণতা হ্রাস না পেয়ে বৃদ্ধি পাবে। এটি স্বাভাবিক তাপ হ্রাসের বিপরীত। আবহাওয়া পরিবর্তন ঘটায়, কুয়াশা সৃষ্টিতে সাহায্য করে। উদাহরণ দেখো, রাতের বেলা পার্বত্য উপত্যকায় নিম্নমুখী শীতল স্রোত, এই দেখো নিম্নমুখী শীতল স্রোত কোথায় দিয়ে নামছে? এবং ভারী ক্যাটাবেটিক বায়ু ভূপৃষ্ঠের সংলগ্ন নেমে কি করছে? উষ্ণতার বৈপরীত্য ঘটাচ্ছে। এই দেখো ক্যাটাবেটিক বায়ু, নিম্নমুখী শীতল বায়ু নিচের দিকে নামছে, সেটা আমরা ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি। অথবাতে রয়েছে শৈবাল সাগর। শৈবাল সাগর কাকে বলে? সমুদ্র স্রোতে চক্রাকার আবর্তন ঘটলে চক্রের মধ্যবর্তী অংশে জলরাশি স্থির হয়ে পড়ে
এর ফলে স্রোত শূন্য মাঝখানে প্রচুর পরিমাণে শৈবাল নামক উদ্ভিদ জন্মায়। সমুদ্রের মাঝখানে স্রোতহীন শৈবাল সমৃদ্ধ যে আবদ্ধ তা শৈবাল সাগর নামে পরিচিত। এই দেখো শৈবাল সাগর এখানে সৃষ্টি হয়েছে। এই শৈবাল সাগরে উপসাগরীয় স্রোত, ক্যানারি স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, এই তিনটি স্রোতের মাঝখানে শৈবাল সাগরের উৎপত্তি ঘটেছে। কিছু বৈশিষ্ট্য রয়েছে, অর্থ লিখবে, বৈশিষ্ট্য লিখবে। শৈবাল সাগরের জলের উষ্ণতা, শৈবাল সাগরের জলের উষ্ণতা ও লবণতা স্বাভাবিকের তুলনায় বেশি হয়। শৈবাল সাগরের আকৃতি অনেকটা ডিম্বাকার হয়। শৈবাল সাগরে জাহাজ চলাচলে অসুবিধার সৃষ্টি করে। উদাহরণ দেখো, উত্তর আটলান্টিক মহাসাগরে উপসাগরীয়, ক্যানারি এবং উত্তর নিরক্ষীয় স্রোত এর মধ্যবর্তী শৈবাল সাগর গড়ে উঠেছে। একটু আগেই বললাম এই যে উপসাগরীয় স্রোত, এই যে এখানে আছে উপসাগরীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত, ক্যানারি স্রোত, এই স্রোতগুলির প্রভাবে মাঝখানে আগাছা পূর্ণ অবস্থায় আমরা শৈবাল সাগর দেখতে পাচ্ছি। এরপর 3.3-তে যেটা ছিল বর্জ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝো সেই সম্পর্কে ধারণা। যে পদ্ধতির মাধ্যমে বিজ্ঞানসম্মত বা পরিবেশ বান্ধব পদ্ধতিতে বর্জ্য পদার্থের পরিমাণ হ্রাস করা অথবা বর্জ্য পদার্থকে পুনরায় ব্যবহারের উপযোগী করে তোলা হয় সেই রূপ পদ্ধতিকে বলা হয় বর্জ্য ব্যবস্থাপনা। সেই বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব এবং কিছু প্রয়োজনীয়তা লেখা রয়েছে। ভরাটকরণ বা ল্যান্ডফিল, কঠিন বর্জ্য পদার্থ সমূহকে কোনো নিচু উন্মুক্ত জায়গায় জমা করে বা মাটি খুঁড়ে চাপা দিয়ে দেওয়ার যে প্রক্রিয়া তাকে আমরা বলি ল্যান্ডফিল বা ভরাটকরণ প্রক্রিয়া পদ্ধতি। নিচু উন্মুক্ত স্থানে ভরাট করে মাটি খুঁড়ে গর্ত করে জৈব ভঙ্গুর বর্জ্য ফেলে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। আবার অনেক ক্ষেত্রে মাটি গর্ত করে 2 মিটার পুরু বর্জ্যের স্তর ও তার উপরে মাটির কিছু পর্যায়ক্রমিক স্তর সাজিয়ে অবশেষে মাটির মোটা স্তর চাপা দিয়ে দেওয়া হয়। বৈশিষ্ট্য কি? কঠিন বর্জ্যের ব্যবস্থাপনা করা হয়। এই পদ্ধতির প্রয়োগে খরচ কম হয়, পরিকল্পনাহীন একটি প্রক্রিয়া, গৃহস্থালী এবং কুটির শিল্পজাত সামগ্রী এখানে নিক্ষেপ করা হয়। 3.4-তে যেটা আছে দুন কি, শিবালিক এবং হিমালয়ের মধ্যবর্তী যে উপত্যকা তাকে বলা হয় দুন উপত্যকা। এর উৎপত্তি এবং উদাহরণ দিয়ে দেওয়া আছে, এগুলো চটপট রেডি করে নাও। ভারতের বৃহত্তম দুন হচ্ছে দেরাদুন, এটি শিবালিক ও অবহিমালয় বা হিমাচলের মধ্যবর্তী স্থানে অবস্থিত। অথবাতে আছে আঁধি। আঁধি বলতে কি বুঝি? গ্রীষ্মকালে রাজস্থান মরুভূমির অঞ্চল সহ উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে যখন প্রবল ধূলিঝড় হয় সেই ধূলিঝড় আঁধি নামে পরিচিত। এর উৎপত্তি এবং বৈশিষ্ট্য তোমাদের করে নিতে হবে। 3.5-এ আছে ধান চাষের গুরুত্ব। কৃষিজ ফসল হিসাবে আমরা কিন্তু ধান চাষ জানি খুবই গুরুত্বপূর্ণ। তার কিছু গুরুত্ব হিসাবে কিছু পয়েন্ট আছে। কর্মসংস্থানের ক্ষেত্র, যেমন কৃষি ভারতের কর্মসংস্থানের অন্যতম ক্ষেত্র। কারণ কি? একাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ করে দেয় কৃষি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে খাদ্যের যোগান, বিপুল সংখ্যক মানুষের খাদ্যের চাহিদা মেটায়। 3 নম্বর জাতীয় আয়ের উৎস, সেখানে এই কৃষিতে মানুষ যে ফসল উৎপন্ন করে সে তার জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা হিসেবে যে ধান চাষ করছে সেটা তার পরিবারের চাহিদা মেটাবার পর সেটা কি করছে, উদ্বৃত্ত ফসল যেটা থাকছে সেটা সে বাজারে বিক্রি করে কিছু পরিমাণ অর্থ আয় করতে পারবে। মিলেট কি? আমরা এক কথাই জানি জোয়ার, বাজরা, রাগি এগুলো মিলেট শস্য হিসাবে পরিচিত। সাধারণত পশ্চিম ও দক্ষিণ ভারতে উষ্ণ শুষ্ক অঞ্চলে অনুর্বর মাটিতে কিছু দানা জাতীয় ফসলের উৎপাদন আমরা দেখতে পাই। এই যে একটু আগে বললাম জোয়ার, বাজরা, রাগি এগুলোকে বলা হয় মিলেট জাতীয় শস্য। এর কিছু বৈশিষ্ট্য বলতে হলে কি বলবো? শুষ্ক এবং অনুর্বর অঞ্চলের ফসল এটা। মিলেটস কার্বোহাইড্রেট, প্রোটিন, খনিজ, ভিটামিন সমৃদ্ধ।
মিলেট উৎপাদক অঞ্চলে জলসেচের প্রসার বৃদ্ধির কারণে লাভজনকভাবে গম, ডাল, তৈলবীজের উৎপাদন দ্রুত বাড়ছে বলে মিলেটস উৎপাদন কমে যাচ্ছে। অথবাতে দেখলাম এটা। এরপর দেখব উপগ্রহ চিত্র বলতে কি বোঝো 3.6-এ। ধারণা: কৃত্রিম উপগ্রহে অবস্থিত উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা বা সেন্সর দ্বারা পৃথিবীর স্থলভাগ, জলভাগ, বায়ুমণ্ডলের যে চিত্র প্রস্তুত করা হয় তাকে আমরা বলবো উপগ্রহ চিত্র। কিছু বৈশিষ্ট্য রয়েছে, পয়েন্ট সহকারে সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা কিন্তু অবশ্যই তৈরি করে নিও। কৃত্রিম উপগ্রহ প্রেরিত চিত্র: মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহ থেকে প্রেরিত চিত্র। দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ: মানুষ যে সমস্ত স্থানে সহজে পৌঁছাতে পারে না, এই উন্নত মানের ক্ষমতা সম্পন্ন সেন্সরের মাধ্যমে সেখানে ছবি তোলা সম্ভব হয়। ছদ্মরং ব্যবহার: ছদ্মরং ব্যবহার ভূপৃষ্ঠের উপাদানগুলিকে নিখুঁতভাবে বোঝানোর জন্য প্রকৃত রঙের পরিবর্তে এখানে ছদ্মরং ব্যবহার করা হয়। এফসিসি, ফলস কালার কম্পোজিট। স্থানের পুঙ্খানুপুঙ্খ বর্ণনা: বিভিন্ন রঙের ব্যবহার করে বিভিন্ন বস্তুকে সঠিকভাবে চিহ্নিতকরণ করা হয়, সেক্ষেত্রে তোমরা সুন্দরভাবে সেগুলোকে বুঝতে পারো। সেটা সম্ভব উপগ্রহ চিত্রের মাধ্যমে। অথবাতে রয়েছে উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় কেন? আমরা জানি উপগ্রহ চিত্রে যে রং ব্যবহার করা হয়, উপগ্রহ চিত্রে রঙের ব্যবহারে দুই প্রকার রয়েছে, একটা হচ্ছে টিসিসি, একটা এফসিসি, ট্রু কালার কম্পোজিট, ফলস কালার কম্পোজিট। এদের মধ্যে উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করা হয় কারণ এফসিসির পুরো নাম হচ্ছে ফলস কালার কম্পোজিট। উপগ্রহ চিত্রে প্রস্তুত করার সময় লক্ষ্যবস্তুর প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে অন্য রং দ্বারা প্রকাশ করা হলে তাকে আমরা নাম দিই ছদ্মরং বা এফসিসি। তো উপগ্রহ চিত্রে ছদ্মরং ব্যবহার করার কারণ হচ্ছে বিভিন্ন বস্তুকে পৃথক করা। 1 নম্বর পয়েন্ট, ভূপৃষ্ঠের বিভিন্ন বস্তু বা উপাদানকে আলাদা আলাদাভাবে বোঝানো যায় এবং চিত্র নিখুঁত করা। উপগ্রহ চিত্রকে নিখুঁত করতে এই ছদ্মরংটা ব্যবহার করা হয়। আমাদের বিভাগ গ এর সমস্ত আনসার রেডি। এরপর বিভাগ ঘতে যাব। বিভাগ গ তৈরি হয়ে গেছে। বিভাগ ঘ 4.1-এ যেটা আছে, নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠে কেন? নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার কারণগুলি হলো, 1 নাম্বার হচ্ছে পলিযুক্ত নদী। বদ্বীপ গঠনের অন্যতম প্রধান শর্ত হলো নদীতে পলি জমা হতে হবে। পলিযুক্ত নদী, পলল রাশির পরিমাণ অনেক বেশি হতে হবে, তাহলেই সমুদ্রগর্ভে ধীরে ধীরে পলি সঞ্চিত হয়ে বদ্বীপ গঠন করতে পারবে। 2 নাম্বার হচ্ছে শান্ত সমুদ্র। নদীর মোহনা সংলগ্ন সমুদ্রটি যত শান্ত হবে, জোয়ার ভাটার প্রকোপ ততই কম হবে এবং সেখানে সহজেই পলি জমা হবে এবং বদ্বীপ গঠিত হবে। অগভীর মোহনা: উপকূলের কাছে বা মোহনার কাছে সমুদ্র অগভীর হওয়া প্রয়োজন, কারণ অগভীর হলে সেখানে সহজেই কি হবে, পলি জমাটবদ্ধ হয়ে বদ্বীপের আকার নেবে। আমাজন পৃথিবীর অন্যতম দীর্ঘ নদী হলেও মোহনার কাছে সমুদ্রের গভীরতা অনেক বেশি, সেই কারণে কিন্তু সেখানে বদ্বীপ সৃষ্টি হয়নি। বিপরীতমুখী বায়ু প্রবাহ: মোহনায় নদী স্রোতের বিপরীত দিকে বায়ু প্রবাহিত হলে সেটা বদ্বীপ গঠনের পক্ষে সহায়ক। লবণতা বৃদ্ধি, পরের পয়েন্ট, সমুদ্র জলে লবণতা যত বাড়বে ততই নদী জলের পলল রাশি দ্রুত অধক্ষিপ্ত হবে, নিচে থিতিয়ে পড়বে। এই সকল যে অনুকূল পরিবেশ, এতগুলো পয়েন্ট, এগুলো আলোচনা করলেই আমাদের আলোচনা করা হয়ে যাবে যে বদ্বীপ কিভাবে সৃষ্টি হয় বা বদ্বীপ গঠনের জন্য উপযুক্ত অনুকূল পরিবেশ। গঙ্গা, ব্রহ্মপুত্র, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এই সব নদীগুলিতে বদ্বীপ গড়ে উঠেছে। এর অথবাতে যে প্রশ্নটা আছে বৈপরীত্য উষ্ণতা, সেখানে আমরা একটু আগেই 2 নম্বরে করে নিয়েছি যে বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো। আমরা জানি যে বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে, নিচের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়, উষ্ণতা হ্রাস পায়। একে কত ডিগ্রি হ্রাস পায়? 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে প্রতি
1 কিলোমিটারে বা 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমতে থাকে। কিন্তু কখনো কখনো দেখা যায় যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেয়ে যাচ্ছে, একেই বলা হয় বৈপরীত্য উষ্ণতা। এর ছবি আমরা আগে দেখে নিয়েছি, সেটা এখানে এই কোশ্চেনের অ্যান্সার লেখার সময় আবার ছবিটা এখানে দিয়ে দিও। এর কারণ প্রভাব এগুলো একটু দেখে নিও। 4.2 কম্পোস্টিংয়ের সুবিধা। জীবাণু দ্বারা বর্জ্যের যে বিয়োজন আমরা জানি তাকে বলা হয় কম্পোস্টিং। এই কম্পোস্টিংয়ের কিছু বৈশিষ্ট্য বা সুবিধা রয়েছে। জৈব বর্জ্য ব্যবস্থাপনা, এটি হলো জৈব বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতি। হিউমাস তৈরি, এই পদ্ধতিতে জৈব বর্জ্য পদার্থ পচে গিয়ে হিউমাসে পরিণত হয়। জল ও তাপ উৎপন্ন, কম্পোস্টের সময় উপজাত বস্তু হিসাবে জল ও তাপ উৎপন্ন হয়। কম্পোস্ট সার তৈরি, এই পদ্ধতিতে জৈব বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদন করা হয়। উর্বরতা বৃদ্ধি, কম্পোস্টিং পদ্ধতিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কৃষিক্ষেত্রে প্রয়োগ, কৃষিক্ষেত্রে এই কম্পোস্টজাত পদার্থ খুব সহজেই ব্যবহার করা হয়। কঠিন বর্জ্যের হ্রাস, কম্পোস্টিং পদ্ধতিতে কঠিন বর্জ্য অতিরিক্ত পরিমাণে হ্রাস পায়। অথবাতে আছে ভাগীরথী ও হুগলি নদীতে বর্জ্যের প্রভাব কী। সেখানে যে উল্লেখযোগ্য পয়েন্টগুলি রয়েছে, ভাগীরথী হুগলি নদীর তীরে হুগলি শিল্পাঞ্চল অবস্থিত। সেখানে কি হচ্ছে, কলকারখানাগুলো থেকে নির্গত বর্জ্য পদার্থ নদীর জলকে ভীষণভাবে দূষণ করছে। সেই দূষণ করার ফলে কি দেখা যাচ্ছে, বিভিন্ন বর্জ্য পদার্থ কিভাবে দূষণ করছে, সেই বর্জ্য পদার্থের প্রভাব সেই নদীর উপর, সেগুলো আমরা দেখে নেব। জলের প্রকৃতি পরিবর্তন, বর্জ্য পদার্থ নদীর জলের সাথে মিশে জলের ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটছে। 2 নম্বর পয়েন্ট, জলের উষ্ণতা বৃদ্ধি। শিল্প কারখানা থেকে নির্গত বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ মিশ্রিত যে উষ্ণ জল, সেক্ষেত্রে কি করছে, জলের উষ্ণতা বৃদ্ধি করছে। জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি, সেই দূষণ জল যখন কোনো জলাশয়ে পড়বে সেটা স্বাভাবিকভাবেই সেখানকার যে জলজ পরিবেশের যে বাস্তুতন্ত্র, সেখানকার যে প্রাণী, সেগুলো কিন্তু মারা যাবে। তার ফলে কি দেখা যাবে, জলজ বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে। জলবাহিত রোগের সংক্রমণ, নদীর জল অনেকেই কি করে, পানীয় জল হিসাবে ব্যবহার করে, কিন্তু কি দেখা যাচ্ছে যে এই জল পান করার ফলে কিন্তু বিভিন্ন রোগের সংক্রমণ ঘটবে। যেমন জলে আর্সেনিকের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, নদীর নাব্যতা হ্রাস। নাব্যতা শব্দের অর্থ কি, গভীরতা। যখনই সেখানে কি করছে, বর্জ্য পদার্থ নিক্ষেপ করছে, তার ফলে গভীরটা অগভীর হয়ে যাচ্ছে, অর্থাৎ গভীরতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ নাব্যতা হ্রাস পাচ্ছে। বন্যার সম্ভাবনা বৃদ্ধি, ক্রমাগত বর্জ্য পদার্থ নিক্ষেপের ফলে নদী ভরাট হয়ে ওঠার ফলে গভীরতা কমে যায় এবং বেশি জল ধারণ করতে পারে না, ফলে তার দুপাশে জলরাশি ছাপিয়ে পড়ে, যার ফলে বন্যার সৃষ্টি হয়। কৃষি জমির উপর প্রভাব, নদীর বর্জ্য পদার্থ মিশ্রিত দূষিত জল কৃষি জমিতে ব্যবহার করার ফলে কি করছে, জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, যেসব জীবাণুরা সেখানে রয়েছে তারা মারা যাচ্ছে। এর ফলে কৃষিক্ষেত্রে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। দূষিত জল কৃষি জমির উর্বরতাকে নষ্ট করছে। জাহাজ চলাচলের অসুবিধা, কোনো বর্জ্য পদার্থ যদি সেখানে নিক্ষেপ করা হয়, তার ফলে কি হবে, গভীরতা হ্রাস পাচ্ছে। গভীরতা বা নাব্যতা হ্রাস পাওয়ার ফলে সেখানে বড় বড় জাহাজ আর সেখানে যাতায়াত করতে পারবে না, ফলে জাহাজ চলাচলে অসুবিধার সৃষ্টি হয়। 4.3-তে যেটা আছে, সবুজ বিপ্লব বলতে কি বোঝো। স্বাধীনতার পরবর্তী সময় 1960-এর দশকে আমরা জানি যে ভারতে সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন, আর সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরলগকে। ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের সুফল। 1 নম্বর পয়েন্ট, খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি। সবুজ বিপ্লবের ফলে খাদ্যশস্যের ব্যাপক উৎপাদন বৃদ্ধি পায়। 2 নম্বর, অর্থনৈতিক অবস্থার উন্নতি। এই বিপ্লবের ফলে কৃষকদের অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটে। জাতীয় আয় বৃদ্ধি, সবুজ বিপ্লবের ফলে জাতীয় আয় বৃদ্ধি পায়। এরপর আসছি ভারতীয় কৃষিতে সবুজ বিপ্লবের কুফল। সেখানে 1 নম্বর পয়েন্ট আছে, দূষিত ভূগর্ভস্থ জল। দূষিত ভূগর্ভস্থ জল,
কৃষিতে সবুজ বিপ্লবের ফলে জমিতে ব্যবহৃত সার বৃষ্টির জলের সাথে ধুয়ে পুকুর নদীতে পড়ে, অনেক সময় মাটির নিচে প্রবেশ করে যায়, তার ফলে ভূগর্ভস্থ জলকে দূষিত করে। 2 নাম্বার, মাটির গুণমান নষ্ট করে দেয়। ক্রমাগত বর্ধিত হারে রাসায়নিক সার প্রয়োগের ফলে গুণগত মান কমে যায়। পাখি ও পোকামাকড়ের বিলুপ্তি ঘটে। কৃষিক্ষেত্রে কীটনাশক সহ নানা রকম ক্ষতিকর রাসায়নিকের প্রভাবে উদ্ভিদ, পাখি ও পোকামাকড়ের বিলুপ্তি ঘটে। এরপর অথবাতে যেটা ছিল পরিবহন ব্যবস্থার গুরুত্ব। পরিবহন ব্যবস্থার গুরুত্বে 1 নম্বর পয়েন্ট হচ্ছে যাত্রী ও পণ্য আদান প্রদান। পরিবহন ব্যবস্থার উন্নতির ফলে যাত্রী এবং পণ্য এক স্থান থেকে অন্য স্থানে অনেক সহজেই নিয়ে আসা যায়। শিল্পের উন্নতি, দ্রুত উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে অবশ্যই শিল্প কারখানার উন্নতি ঘটা সম্ভব। ব্যবসা বাণিজ্য, দেশের অভ্যন্তরে পরিবহনের সাহায্যে মালপত্র পৌঁছে দেওয়া, বন্দরে পাঠানো, এইসব ক্ষেত্রে কিন্তু পরিবহন ব্যবস্থা অতি উল্লেখযোগ্য। কলকাতা বন্দরের পশ্চাৎভূমি অঞ্চল থেকে পরিবহনের মাধ্যমে এই বন্দরে মালপত্র পৌঁছে দেওয়া হয়। কলকাতা বন্দরের পশ্চাৎভূমি অঞ্চল থেকে পরিবহনের সাহায্যে বন্দরে বিভিন্ন মালপত্র পৌঁছে দেওয়া হয়। 4 নাম্বার, কৃষির উন্নতি এবং আধুনিকীকরণ। 5 নাম্বার, শিক্ষা সংস্কৃতির উন্নতি। 6 বিপর্যয় মোকাবিলা। 7 প্রতিরক্ষার কাজে। এই উল্লেখযোগ্য পয়েন্টগুলি। 8 দেশের জাতীয় আয় বৃদ্ধি। এগুলি হচ্ছে পরিবহন ব্যবস্থার গুরুত্ব। 4.4 যেগুলো আছে, উপগ্রহ চিত্রের ব্যবহার। উপগ্রহ চিত্রের ব্যবহার। 1 নাম্বার, আবহাওয়া পূর্বাভাস। উপগ্রহ চিত্রের বর্তমানে আধুনিক ব্যবহার হলো আবহাওয়ার পূর্বাভাস প্রদান করা। এর মাধ্যমে নিম্নচাপ বায়ুর দিক ও গতি বোঝা সম্ভব বলে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়। দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ। আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে এখানে পয়েন্ট। দুর্গম অঞ্চলে তথ্য সংগ্রহ। উপগ্রহ চিত্রের সাহায্যে দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ করা যায় খুব সহজে। সম্পদ অনুসন্ধান। প্রতিরক্ষার কাজে ভূমির ব্যবহার জানতে, মানচিত্র তৈরি করতে, এই সব ক্ষেত্রে উপগ্রহ চিত্রের ব্যবহার রয়েছে। অথবাতে দেখো মিলিয়ন সিট। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে সঠিকভাবে অঙ্কন তথা সমীক্ষার সুবিধার্থে কি করা হয়? ভারতীয় সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া, যাকে আমরা বলি SOI, সার্ভে অফ ইন্ডিয়া, সমগ্র ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে 4 ডিগ্রি অক্ষরেখা এবং 4 ডিগ্রি দ্রাঘিমা রেখা অর্থাৎ 4 ডিগ্রি × 4 ডিগ্রি ব্যবধানে 135টি গ্রিডে ভাগ করেছে। এগুলি বৃহৎ পর্যায়ের মানচিত্র এবং স্কেল হলো 1 সেমিতে 10 কিমি। এই ধরনের ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকে বলা হয় মিলিয়ন সিট। এখানে বৈশিষ্ট্যের বিস্তার, বিবৃতিমূলক স্কেল, RF স্কেল, সূচক সংখ্যা সব দেওয়া আছে। এরপর চলে আসি বিভাগ ও। এখানে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলি থাকে। ফার্স্ট প্রশ্ন 5.1.1 আছে, পার্বত্য হিমবাহের ক্ষয়কার্যে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দেওয়া হবে। এখানে 3টি ভূমিরূপের বর্ণনা দাও চিত্র সহ। সেখানে বিভিন্ন রকম ভূমিরূপ রয়েছে, যেমন হিমদ্রোণী, শার্ক বা করি, এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, রসেমতানে, ক্র্যাগ অ্যান্ড টেল, হিমসিঁড়ি বা হিমসোপান আর ফিয়র্ড। আমরা যেহেতু এখানে বলে দিয়েছে, তোমাদের উল্লেখ করে দিয়েছে 3টি, সেই জন্য আমরা যে কোনো 3টির ব্যাখ্যা দিয়েছি। ঝুলন্ত উপত্যকা চিত্রসহ ব্যাখ্যা দেওয়া আছে, তোমরা এগুলো রেডি করে নিও। ধারণা এবং উৎপত্তি ফার্স্ট পয়েন্ট এবং তার উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য আর উদাহরণ।
পরে দেখো শার্ক বা করি, সেখানেও আমরা চিত্র দিয়ে বুঝিয়ে দিয়েছি এবং সেখানেও শার্ক বা করির ধারণা বা উৎপত্তি আছে, বৈশিষ্ট্য আছে এবং উদাহরণ রয়েছে, সুন্দরভাবে আলোচনা করা আছে, তোমরা তৈরি করে নিও। রসে মতানে, রসে মতানে, এটা হচ্ছে রসে মতানের ছবি, ধারণা ও উৎপত্তি। হিমবাহের প্রবাহ পথে যখন দেখা যায় শিলাখণ্ড ঢিবির আকারে উঁচু হয়ে থাকলে ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের দিকে অবঘর্ষের প্রক্রিয়ায় শিলাখণ্ডটি মসৃণ এবং বিপরীত দিকে উৎপাটন প্রক্রিয়ায় এবড়ো খেবড়ো অমসৃণ হয়, এই ধরনের ঢিবির নাম রসে মতানে। একদিকে মসৃণ থাকবে আর একদিকে উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় করবে, অবঘর্ষ প্রক্রিয়ায় শিলাখণ্ডটি মসৃণ হয় এবং উৎপাটন প্রক্রিয়ায় সেটা অমসৃণ হয়ে যায়। এই যে ছবি এবং ধারণা, উৎপত্তি, বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য এবং উদাহরণ দেওয়া আছে। 5.1.2 বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ ব্যাখ্যা করো। বিভিন্ন পয়েন্ট সহকারে বোঝানো আছে, এগুলো তৈরি করে নিও। অক্ষাংশ, ভূমির ঢাল, বায়ুপ্রবাহ, সমুদ্র স্রোত, উচ্চতা, স্বাভাবিক উদ্ভিদ, মেঘাচ্ছন্নতা, স্থলভাগ ও জলভাগের বন্টন, এইসব পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করা রয়েছে। 5.1.3 জোয়ার ভাটার সৃষ্টি কিভাবে হয় সচিত্র ব্যাখ্যা করো। আমরা জানি দুটি কারণ, একটা হচ্ছে সূর্য ও চন্দ্রের মিলিত আকর্ষণ এবং অপরটি হচ্ছে পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিক বল। ফার্স্ট পয়েন্টের ব্যাখ্যা করা আছে চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ। এই দেখো, চাঁদ এবং সূর্য দুজনে একত্রিতভাবে পৃথিবী আকর্ষণ মহাকর্ষ সূত্র অনুযায়ী কি করছে, যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। চাঁদ ও সূর্য পৃথিবী প্রত্যেকেই পরস্পরকে আকর্ষণ করে চলেছে, মিলিতভাবে আকর্ষণ করছে চাঁদ এবং সূর্য। তাই এখানে পয়েন্টটাতে বলা আছে চাঁদ এবং সূর্যের আকর্ষণ। পরে হচ্ছে কেন্দ্রাতিক বল, কেন্দ্রাতিক বল এবং সাথে ছবি দেওয়া রয়েছে। 5.1.4 বায়ুমণ্ডলে নিম্নতম দুটি স্তরের পরিচয় দাও। চিত্রসহ আমি করে দিয়েছি, ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার, অর্থাৎ ক্ষুব্ধমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, দুটি সম্পর্কে সুন্দরভাবে আলোচনা করা আছে সাথে ছবি সহ। ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের আমরা বিভিন্ন পয়েন্ট সহকারে আলোচনা করেছি, অবস্থান, বিস্তার, কিছু বৈশিষ্ট্য দিয়েছি। বৈশিষ্ট্যতে দেখো আবার সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, উষ্ণতা, ভর, ঘনত্ব, আবহাওয়ার গোলযোগ, ট্রপোপজ, এগুলো হচ্ছে ট্রপোস্ফিয়ারের বিভিন্ন পয়েন্ট। ভূগোলে তোমাদের ছবি অবশ্যই দিতে হবে এবং খাতাটা সুন্দরভাবে সাজাবে পয়েন্ট সহকারে। পরের যে স্তর স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, এখানেও তাই অবস্থান, বিস্তার, উষ্ণতা, ওজোন স্তর, মৌক্তিক মেঘ, বিমান চলাচল, উষ্ণতা, উষ্ণতা বাড়ার কারণটা এখানে লেখা আছে, আর স্ট্র্যাটোপজ। তোমাদের এখানে 5 মার্কসের 4টে প্রশ্ন সম্পর্কে আলোচনা হলো, তোমাদের এখানে যে কোনো দুটো করতে হবে। এরপর 5.2.1 অর্থাৎ 5.2 এই দাগ নম্বরে আরও 4টে থাকবে, সেখানেও তোমাদের যে কোনো দুটো করতে হয়, আমরা 4টে সম্পর্কে আলোচনা করে নেব। 5.2.1 পশ্চিম উপকূলীয় সমভূমি এবং পূর্ব উপকূলীয় সমভূমি, অবশ্যই বিষয় লিখবে, অনেক পার্থক্য দেওয়া আছে, এগুলো তৈরি করে নিও। 5.2.2 গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। আমরা জানি অনুকূল ভৌগোলিক পরিবেশে প্রাকৃতিক এবং অর্থনৈতিক দুটো থাকে। প্রাকৃতিক পরিবেশে যেটা থাকছে জলবায়ু,
মৃত্তিকা, ভূমির অবস্থা, 3টে পয়েন্ট। অর্থনৈতিক পরিবেশ, জলসেচ, শ্রমিক, মূলধন, চাহিদা ও বাজার, পরিবহন প্রভৃতি, এইসব পয়েন্টগুলি রয়েছে। 5.2.3 পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন কিভাবে ঘটেছে, সেগুলোর কারণগুলো ব্যাখ্যা করা রয়েছে সুন্দরভাবে। দেখো, কাঁচামালের সহজলভ্যতায় সুন্দরভাবে কোন জায়গা থেকে কয়লা, কোথা থেকে আকরিক, কোথা থেকে চুনাপাথর, কোথা থেকে ডলোমাইট, কোথা থেকে ম্যাঙ্গানিজ, সুন্দরভাবে লেখা আছে। 2 নম্বর পয়েন্ট, জলের সহজলভ্যতা। 3 নম্বর, বিদ্যুৎ পাওয়ার সুবিধা। 4-এ রয়েছে শ্রমিকের প্রাচুর্য, বন্দরের সান্নিধ্য, চাহিদা ও বাজার, উন্নত পরিবহন ব্যবস্থা, এইসব পয়েন্টগুলো ব্যাখ্যা করে দিতে হবে। ভারতের যে কোনো 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। আমরা ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় পর্ণমোচী আর ক্রান্তীয় মরু, পার্বত্য উদ্ভিদ এবং উপকূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদ, এই স্বাভাবিক উদ্ভিদগুলো সম্পর্কে জানি। কিন্তু আমরা এখানে যেগুলি করেছি, এখানে বলে দিয়েছে 3 প্রকার স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। প্রথমে করেছি ক্রান্তীয় চিরহরিৎ। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য বা চিরসবুজ অরণ্য, তার কিছু বৈশিষ্ট্য এবং সেখানকার কিছু প্রধান প্রধান গাছ। এটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ। ক্রান্তীয় চিরহরিৎ, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। এটা হচ্ছে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ, তার কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে এবং প্রধান প্রধান কিছু গাছ রয়েছে। এরপর দেখো, এই যে অবস্থান দেখতে পাচ্ছি, অবস্থান যেটা আছে, অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, আসাম সহ পর্ণমোচী উদ্ভিদ লক্ষ্য করা যায়। এটা আমাদের পর্ণমোচীর পার্টটা। এরপর এই যে এই পয়েন্টটা 3 নাম্বার যেটা আছে, এটা কিন্তু আমরা এই যে মরু উদ্ভিদটা করেছি, ক্রান্তীয় মরু উদ্ভিদ। এই যে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে ক্রান্তীয় চিরহরিৎ, 2-এ পর্ণমোচী আর 3 নাম্বার হচ্ছে ক্রান্তীয় মরু উদ্ভিদ। এটার পয়েন্টটা করবে ক্রান্তীয় মরু উদ্ভিদ। সেই ক্রান্তীয় মরু উদ্ভিদেরও দেখো এখানে সংজ্ঞা দেওয়া আছে সুন্দর করে, তার কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং কোথায় কোথায় তার অবস্থান, তার প্রধান প্রধান কয়েকটি গাছ, এই সম্পর্কে আলোচনা করা রয়েছে। আমাদের 5.2-তে যে 4টি প্রশ্ন ছিল সেগুলো সম্পর্কে আলোচনা করা হয়ে গেল। আমাদের 6-এর দাগে রয়েছে মানচিত্র প্রস্তুত, ম্যাপ পয়েন্টিং করতে হবে। 6-এর 1-এ রয়েছে আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতের অবস্থান এই জায়গাটাতে, এটা হচ্ছে 1 নাম্বার আরাবল্লী পর্বত। 2-এ রয়েছে গোদাবরী নদী। এই জায়গাটা থেকে এই জায়গাতে গোদাবরী নদীটা এসে মিলেছে, এটা হচ্ছে গোদাবরী নদী 2। 3-এ রয়েছে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, মৌসিনরাম। এটা মৌসিনরাম 3। 4 নম্বরে রয়েছে সুন্দরবন। এখানে রয়েছে সুন্দরবন। 5-এ রয়েছে একটি তুলো উৎপাদক অঞ্চল।
এইখানটায় মহারাষ্ট্র অবস্থিত, তুলো উৎপাদক অঞ্চল। এটা হচ্ছে 5 নম্বর। 6 রয়েছে ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। এটা হচ্ছে 6, ভারতের ম্যানচেস্টার, আহমেদাবাদ। 7 নম্বরে রয়েছে ইসরোর সদর দপ্তর, বেঙ্গালুরু। এই জায়গাটায় রয়েছে ইসরোর সদর দপ্তর, বেঙ্গালুরু। এটা হচ্ছে 7 নম্বর। 8 হচ্ছে একটি শুল্কমুক্ত বন্দর, কান্ডালা। এটি হচ্ছে 8 নম্বর। 9 রয়েছে কলকাতা, এই জায়গাটাই কলকাতার অবস্থান। 10 হচ্ছে দিল্লি বিমানবন্দর। এটা হচ্ছে 10, দিল্লি। তাহলে আরাবল্লী পর্বত, গোদাবরী নদী, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান, সুন্দরবন, একটি তুলো উৎপাদক অঞ্চল, ভারতের ম্যানচেস্টার, ইসরোর সদর দপ্তর, একটি শুল্কমুক্ত বন্দর, কলকাতা এবং দিল্লি বিমানবন্দর আমাদের চিহ্নিত করা হয়ে গেল। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।